আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার দিনা লায়লা হোসেন। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে গর্ভাবস্থায় আল্ট্রাসোনোগ্রাফির গুরুত্ব এবং প্রয়োজনীয়। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে সুদূর কানাডা থেকে সংযুক্ত হয়েছেন ডাক্তার গুলশান আক্তার। তিনি জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, পাশাপাশি সনোলজিস্ট। এছাড়াও তিনি প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে আছেন পিয়ারলেস ট্রেনিং ইনস্টিটিউট, ক্যালগেরি, কানাডা, পাশাপাশি ম্যানেজিং ডিরেক্টর অফ কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড এডুকেশন। তাছাড়া উনি আরো বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত আছেন, সে বিষয়ে হয়তো উনি ফাঁকে ফাঁকে আপনাদেরকে অবগত করবেন। তো আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আমাদের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপা, আপনাকে বিশ্ব বাংলার পক্ষ থেকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আমাদের দর্শক ও শ্রোতাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব বাংলার আজকের এই আয়োজনকে। অবশ্যই একটি অতি গুরুত্বপূর্ণ আয়োজন। যদিও আমরা এখন করোনার মহামারীতে সারা বিশ্বে সবাই নানা রকমের যে আমাদের মানসিক এবং অন্যান্য যে টানাপোড়েনগুলি সেগুলির মধ্যেও প্রেগন্যান্সি কিন্তু থেমে থাকার জিনিস নয়। একটি মায়ের, একটি সন্তানের তাদের যে স্বাস্থ্য সমস্যা এবং তাদের যে ধরনের আমাদের যত্ন নেওয়া উচিত সেটি কিন্তু থেমে নেই। তাই এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ইভেন আমাদের এই করোনাকালীন সময়ে এটি সাধারণ স্বাস্থ্যসেবার থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে। তাই আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এমন একটি বিষয় আজকে সিলেক্ট করে আমাকে স্টুডিওতে আহ্বান জানানোর জন্য। ধন্যবাদ আপা। আপনি আসলে অনেক ব্যস্ত থাকেন, তার মধ্য দিয়ে যে সময় বের করেছেন, এবং আমরা আসলে অনেক দূরে, 7 সমুদ্র 13 নদীর এপার ওপার থেকে কথা বলছি। তো আপা, সবার প্রথমে আমি জানতে চাচ্ছি, সাধারণ মানুষের যেটা জানতে চায় যে আল্ট্রাসোনোগ্রাফি আসলে জিনিসটা কি, মানে বা এটা কিভাবে কাজ করে, ওরা পেটের ভিতরে ছবিগুলা দেখতে পায়, বা প্রেগনেন্সিতে এটার গুরুত্ব কতখানি, এই বিষয়ে যদি একটু সংক্ষেপে কিছু বলেন। জি, আমরা এখন বিশ্ব এগিয়ে চলছে। এই বিশ্বের সাথে আমাদের সবারই জ্ঞান এবং চর্চাও বেড়ে গিয়েছে। তাই আমরা ইতিমধ্যে সবাই জানি যে আল্ট্রাসাউন্ডটা আসলে কি। তার মধ্যেও কিছু কিছু মানুষের অবশ্যই এখানে দ্বিধাদ্বন্দ্ব আছে যে আল্ট্রাসাউন্ডটা মনে হয় সাধারণ কোনো এক্স-রের মতোই। না, এটি আসলে এক্স-রে নয়। এটি এক ধরনের সাউন্ড ওয়েভ, মাইক্রো সাউন্ড ওয়েভ বা আল্ট্রাসাউন্ড ওয়েভ, যেটা পেটের ভেতরে ঢুকে পেটের বিভিন্ন রকমের অর্গ্যান এবং এই আমাদের প্রেগনেন্সিতে বেবির অবস্থান, বেবির বেড়ে ওঠা, এর সমস্ত কিছুই ছবির মাধ্যমে আমাদেরকে আমাদের যে আল্ট্রাসাউন্ড মেশিন, সেই মেশিনের মাধ্যমে আমাদেরকে দেখাতে সাহায্য করে। এবং আল্ট্রাসাউন্ডের গুরুত্ব যদি আমরা বোঝাতে চাই, এক কথায় এর গুরুত্ব বোঝানো বড়ই মুশকিল। কারণ আল্ট্রাসাউন্ডকে এখন আমরা স্টেথোস্কোপের বিকল্প হিসেবে ধরি। আগে যেমন আমরা অটো একটি ছবি হয়তো চিন্তা করতাম যে বেবির মাথা হয়তোবা এখানে, বেবিটি হয়তোবা এইদিকে লাই করে আছে, যেটা ছিল আমাদের একটি ধারণা। এখন আল্ট্রাসাউন্ড হচ্ছে ওয়ান টাচ। আমরা যদি প্রোবটি মায়ের পেটে দিয়ে দিই, সাথে সাথে আমরা দেখতে পাই যে বেবিটি এভাবে শুয়ে আছে, বেবির হাত পা নড়াচড়া করছে কিনা, হার্ট বিট হচ্ছে কিনা। তাই যে কোনো ধরনের স্বাভাবিক যে কোনো টেস্ট করার চেয়ে আল্ট্রাসাউন্ড টেস্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রেগনেন্সিতে আমরা 3-4 বার আল্ট্রাসাউন্ড নিদেন পক্ষে করে থাকি। সেই 3-4 বারই খুবই গুরুত্বপূর্ণ রিপোর্ট এখানে বহন করে। শুরুতে যদি আমরা বলি যে আমরা একটি মা প্রেগনেন্ট কিনা, এটা জানার জন্য প্রথম 2-3 মাসে কনফার্ম হওয়ার জন্য কিন্তু একটা ইউরিন টেস্ট করি, এরপরে আল্ট্রাসাউন্ড করে দেখি যে আসলেই বেবিটি কি ইউটেরাসের ভিতরে আছে কিনা, এবং অন্যান্য আমরা আলোচনা করব যে পরবর্তীতে আর কি কি পর্যায়ে আমরা আল্ট্রাসাউন্ড করে থাকি। তবে আল্ট্রাসাউন্ডের গুরুত্ব প্রেগনেন্সিতে এবং প্রয়োজনীয়তা প্রেগনেন্সিতে অনেক 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 বেশি। বেশি। ধন্যবাদ। ধন্যবাদ আপা। তো আমরা যেটা শুনলাম যে আপনি এখানেই প্রসঙ্গত বললেন যে 3-4 বার করে থাকি।
তো আমরা যদি বলি যে 3-4 মানে আমরা রুটিনলি আল্ট্রাসোনোগ্রাফি 3-4 বার হয়তো বা করে থাকি, তো সেই সময়গুলো যদি একটু বলতেন, তারপরে আমরা আলাদা আলাদা করে জানবো যে মানে বিভিন্ন সময় আমরা আসলে কি কি দেখতে চাই প্রেগন্যান্সিতে। তো আমরা 3-4 বার যে করি, সময়গুলো কোন সময়, যে সময় আমাদের রোগীদের অবশ্যই আল্ট্রাসোনোগ্রাফি করা দরকার? জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে আমরা বাংলাদেশে আমাদের আমজনতার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রেগনেন্সিতে প্রথম 3 মাস, দ্বিতীয় 3 মাস এবং তৃতীয় 3 মাস এভাবে ভাগ করা হয়, কিন্তু আমাদের মেডিকেল টার্মে এটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার। সো আমাদের ফার্স্ট ট্রাইমেস্টারে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটি মা আসলে প্রেগনেন্ট কিনা এটা যখন সেই মায়ের পিরিয়ডটা, নিয়মিত পিরিয়ডটা বন্ধ হয়ে যায় এবং তার একটি ইউরিন টেস্ট করে আমরা যখন জানি যে এই মাটি প্রেগনেন্ট, তখন আমরা আল্ট্রাসাউন্ডটা করি। আসলে এন্ডোভেজাইনাল বলে একটা আল্ট্রাসাউন্ড আছে যেটা ইন্টারনালি করা হয়, সেটা একটু তাড়াতাড়ি করা হয়, 2-3 সপ্তাহের ভেতরেই প্রেগন্যান্সি কনফার্ম করার জন্য। যদি একটি মা তার পিরিয়ড বন্ধ হয়ে যায় 5 সপ্তাহের ভিতরেও আমরা করে থাকি। কিন্তু আমরা যদি ট্রান্স অ্যাবডোমিনালি করি, সব জায়গায় তো আর এন্ডোভেজাইনালটা পাওয়া যায় না এবং সেরকম এক্সপার্টও থাকে না সব জায়গায়, এবং অন্যান্য যে আপনার লজিস্টিক্স গুলি সেটার সাপ্লাইটাও থাকে না। সো আমরা ট্রান্স অ্যাবডোমিনালি করি। সো এই ট্রান্স অ্যাবডোমিনালটা করি আমরা আসলে 7 থেকে 14 সপ্তাহের ভেতরে। এই 7 থেকে 14 সপ্তাহ বা 13 সপ্তাহ 6 দিনের ভেতরে যদি এটা আমরা করে থাকি, তখন আমরা ডেটিংটা খুব আহ এটা মোটামুটি অনেকটাই অ্যাকুরেট হয়, সে সময় করে থাকি। এরপরে অন্যান্য আরো অনেকগুলি কারণে আমরা প্রথম সেটাই। ট্রাইমেস্টারে করি, আল্ট্রাসাউন্ড করি। আমরা একের পর এক সেদিকে যাব। সেকেন্ড আল্ট্রাসাউন্ডটা আসলে আমরা করে থাকি 18 থেকে 22 সপ্তাহের ভেতরে। এটা 17 সপ্তাহ 6 দিন থেকে 23 সপ্তাহ 6 দিন পর্যন্ত। এটা হলো আমরা ফিটাল অ্যানোমেলি স্ক্যান বা বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ এবং বিভিন্ন রকমের রোগ, এগুলি নিয়ে আমরা এখানে দেখি এই আল্ট্রাসাউন্ডে। আরেকটা আল্ট্রাসাউন্ড করি আমরা শেষের দিকে, যে বাচ্চাটা আসলেই কতটুকু গ্রো করলো, তার পজিশনটা কোথায়, ফিটাল প্লাসেন্টাটা আসলে এই মুহূর্তে কোথায় আছে, এটা কি নর্মাল ডেলিভারির জন্য সুইটেবল কিনা, এসব কিছু দেখার জন্য আমরা শেষে আরেকটা আল্ট্রাসাউন্ড করে থাকি। এখানে অবশ্য আমরা বাচ্চার কোনো রকমের ডিস্ট্রেস হচ্ছে কিনা, মায়ের কোনো ক্ষতি হচ্ছে কিনা, এরকম অনেক কিছুই দেখার চেষ্টা করে থাকি। এটা হচ্ছে আমরা থার্ড ট্রাইমেস্টারে করি, যেটা হলো সাধারণ আমজনতার জন্য আমরা বলি যে আমাদের শেষ 3 মাসে। আচ্ছা, তাহলে আলোচনা থেকে দর্শকরা জানতে পারলো যে আমরা রুটিনলি যদি আল্ট্রাসোনোগ্রাফির কথা বলি, তাহলে আমরা যে 3 মাস করে ভাগ করি, প্রতিটা 3 মাসে একবার করে করতে হবে এবং তার পিছনে কিছু গুরুত্ব আছে। তবে সে যেই ডাক্তারের আন্ডারে থাকবে, যেই অবস্টেট্রিশিয়ান তাকে দেখবে, সে যদি মনে করে যে এছাড়াও তার আল্ট্রাসোনোগ্রাফির দরকার আছে, তখন কিন্তু অবশ্যই করতে হবে। আর এই 3টা হচ্ছে রুটিন, মানে আপনাকে করতেই হবে। তো প্রথম 3 মাসে যে করলাম আল্ট্রাসোনোগ্রাফি, একটা তো আমরা এক্সিলেন্ট ডেটিং যেটাকে বলে, যে সবচাইতে ভালো মায়ের মাসিক বন্ধ হওয়ার পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাফির সময়টাকে যদি আমরা মিলিয়ে ডেটিংটা করতে পারি, সেই ডেটিংটা হয় হচ্ছে এক্সিলেন্ট ডেটিং। তো সেই সময় নির্ধারণের পাশাপাশি এই সময় আপা একটু আগে প্রসঙ্গত বলছিলেন যে আমরা বাচ্চার হার্টবিটটাও দেখতে পাই, যে কার্ডিয়াক পালসেশন আসছে কিনা, জরায়ুতে বসছে কিনা। তো এগুলা ছাড়াও এই যে যেই কথাগুলো আসলো, তার মানে কার্ডিয়াক পালসেশন নাও আসতে পারে, তার মানে জরায়ুতে নাও বসতে পারে, এরকম পরিস্থিতিও তৈরি হতে পারে। তো সেই ধরনের কন্ডিশন গুলাকে আমরা কি বলি, বা এইগুলা দেখার গুরুত্ব কতখানি? কারণ মানুষ তো গুরুত্ব কি জন্য আমরা দেখি, সেটার গুরুত্বটা বুঝলেই আসলে আসবে সময় মতো। তো সেই বিষয়ে আপা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে। জি, এটা অনেক একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে আমরা প্রথম ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে যে আল্ট্রাসাউন্ডটা করে থাকি, এটা শুধুমাত্র ডেটিং এর জন্য নয়। এর সাথে সাথে আপনি যেটা আসলে ইঙ্গিত করলেন, সেটাকে আমরা বলি আসলে একটোপিক প্রেগন্যান্সি। যদি সেই প্রেগন্যান্সিটা আমাদের নির্দিষ্ট স্থানে মায়ের জরায়ুতে না হয়ে এর বাইরে কোথাও হয়ে থাকে, এটা একটি মারাত্মক অবস্থা। এটা যদি আমরা ডিটেক্ট করতে না পারি, কোনো কারণে যদি মায়ের শরীরে ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে মায়ের জীবন নিয়ে এটা এটা হলো জীবনের জন্য একটা অনেক বড় ঝুঁকি। তাই আমাদেরকে দেখতে হবে যে আসলেই
একটি মা যখন আমরা প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ পাচ্ছি, তখন তার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে সেই বাচ্চাটি আসলে কি জরায়ুতে বেড়ে উঠছে নাকি অন্য কোথাও হচ্ছে। এর সাথে সাথে এই একটোপিক প্রেগন্যান্সির পরেও আরো অনেকগুলি কারণে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ড করে থাকি। যেমন মায়ের কোনো রকমের কোনো কি জরায়ুতে কোনো রকমের টিউমার বা অন্য কিছু আছে কিনা, আশাপাশে কোনো রকমের টিউমার বা অন্য কিছু আছে কিনা, মায়ের যে আনুষঙ্গিক অন্য অন্য কোনো রকমের তল পেটে অন্য কোনো অসুখ, শুধুমাত্র যে প্রেগন্যান্সি রিলেটেড অসুখই থাকতে হবে এমন নয়। তারপরে তার কোনো রকমের ইন্টারনাল ব্লিডিং হচ্ছে কিনা, যেটা হলো মিসক্যারেজের একটা সম্ভাবনা থেকে থাকে, অথবা দেখা গেছে যে মিসক্যারেজ না হলেও মাল্টিপল প্রেগন্যান্সি হচ্ছে কিনা, একটা দুটা, অনেক সময় দেখা যায় যে এখন ট্রিপলেট, তারপরে 4টা বাচ্চাও অনেকের হয়। সো এরকম কোন রকমের মাল্টিপল প্রেগন্যান্সি আসছে কিনা, এরকম অনেকগুলি কারণেই আমরা আসলে প্রথম ট্রাইমেস্টারের ইয়েটা করি, আল্ট্রাসাউন্ডটা করে থাকি। এবং যেটা আমরা দেখি যে যদি ইন্টারনাল করে থাকি 5 সপ্তাহে বাচ্চার কিন্তু একটা ইয়ক স্যাক এবং একটি ফিটাল হার্টবিটের ফ্লিকারিং আসার কথা। সো এই ক্ষেত্রে ফ্লিকারিংটা যদি না আসে তাহলে আমাদের ফলো আপ আল্ট্রাসাউন্ড করতে হয়। আর ফলো আপ আল্ট্রাসাউন্ডে যদি এটা 7 সপ্তাহের উপরে হয়ে যায় তখন আমরা ট্রান্সঅ্যাবডোমিনালি দেখতে পারি যে কোনো রকমের ফিটাল পোল অ্যারাইজ করছে কিনা, এবং ফিটাল যে হার্টবিটের ফ্লিকারিংটা এখন একটু বড় হওয়ার কথা, এখন একটু মানে হার্টটাই দেখার কথা, কিন্তু সেটা দেখা যাচ্ছে কিনা, সবকিছু মিলে আমরা আসলে ফলো আপে প্রথম সেমিস্টারে, ফার্স্ট সেমিস্টারে আমরা ট্রাইমেস্টারে আমরা এভাবে আসলে জিনিসগুলি দেখি। জি, ধন্যবাদ ধন্যবাদ আপু। আপনাকে। এছাড়া আরেকটা বিষয় যেটা হ্যাঁ মনে পড়ছিল আমার, যে আল্ট্রাসোনোগ্রাফিতে ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা যখন আসে পেশেন্ট আমাদের কাছে, যখন পেশেন্টরা আসে যে প্রথম হয়তোবা 2 মাস বা এই সময় যখন আসে, আমরা একটা সোনোগ্রাফি পাশাপাশি তাদের কিছু বেসিক টেস্ট আমরা করতে দিই। তো তখন সবাই একটা খুব আশা নিয়ে আসে যে বাচ্চাটা কি অবস্থা, হার্টবিট আসছে নাকি। তখন মাঝে মধ্যে একটা কন্ডিশন অ্যারাইজ করে, আমাদের বলতে হয় যে না, বাচ্চার থলিটা আসছে, মানে স্যাকটা আসছে, কিন্তু ভিতরে বাচ্চা দেখা যাচ্ছে না বা হার্টবিট দেখা যাচ্ছে না। তো তখন রোগীরা খুব অবাক হয় যে আমার ইউরিন টেস্ট পজিটিভ, আল্ট্রাসোনোগ্রাফিতে থলি আসছে কিন্তু বাচ্চা আসে নাই। যে আমরা আমাদের ভাষায় যেটাকে বলি ব্লাইটেড ওভাম। তো এই বিষয় করার জন্য এটাও একটা ফার্স্ট গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা আপা, আরেকটা ব্যাপার আপনি বলছিলেন মিসক্যারেজ। এখন মিসক্যারেজও তো আবার বিভিন্ন ধরনের হয়, সেটাও তো আমরা ডিফারেন্সিয়েট করি, কিছুটা ক্লিনিক্যালি, কিছুটা সোনোগ্রাফির মাধ্যমে। তো এই ব্যাপারেও যদি মানে দুই একটা ক্লাসিফিকেশনের ব্যাপারে যদি বলতেন সনো, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড থেকে, যে কিভাবে বুঝবে যে এটা কোন ধরনের মিসক্যারেজ হয়েছে রুগীরা। জি, এখানে আপনি অবশ্যই ব্লাইটেড ওভামের কথা যেটা বললেন সেটাও একটা কারণ হয়ে থাকে আসলে ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ড করার জন্য। আসলে আল্ট্রাসাউন্ড করার কারণ এটা নয়, আল্ট্রাসাউন্ড করে আমরা বুঝতে পারি যে এখানে কি বেবিটা ইয়ে করলো কিনা, ডেভেলপ করলো কিনা। যদি বেবি ইয়কসেক না থাকে সেটা হচ্ছে ব্লাইটেড ওভামের দিকে। আর মিসক্যারেজের কথা হচ্ছে আমাদের বিভিন্ন রকমের মিসক্যারেজ আসলে হয়ে থাকে, যেটা হচ্ছে যে একটু অল্প ব্লিডিং হলো, যে যে আমরা এখানে গ্যাস্ট্রেশনাল স্যাক বলি, আমরা সাধারণত বাংলাদেশে জেস্টেশনাল স্যাক বলি। সো এই জেস্টেশনাল স্যাকের চারিদিকে একটু একটু করে ব্লাড ক্লট এসছে কিনা, বেবির হার্টবিটটা আগে যদি এটা অ্যারাইজ করে তাহলে এটা কি আসলে একটু স্লো হয়ে যাচ্ছে কিনা, তারপরে ইয়ক স্যাকের যে ইয়েটা তার যে সাইজটা, এই সাইজটা কি বড় হয়ে যাচ্ছে কিনা, এরকম যদি হয়ে থাকে এবং হালকা যদি ব্লিডিং থাকে, এটা হচ্ছে একটু থ্রেটেন্ড এর দিকে আর কি। তারপরে এই থ্রেটেন্ড মিসক্যারেজ, যেটা থ্রেটেন্ড অ্যাবর্শন, যেটা এরকম যদি হয়ে থাকে, মাকে যদি আমরা যথেষ্ট পরিমাণে রেস্ট দেই এবং ফলো আপ আল্ট্রাসাউন্ড করে তাকে যদি আমরা সেভাবে যত্ন নিয়ে রাখি, এটা অনেক সময় রোধ করা সম্ভব হয়ে থাকে। এরপরে আরেকটা মিসক্যারেজ হচ্ছে যে যখন ব্লিডিং এর পরিমাণটা স্যাকের সাইজের থেকে অনেক বেশি বড় হয়ে যায়, তখন দেখা যায় যে সেই ব্লাড ক্লটটা স্যাকের মধ্যে একটা প্রেসার দিতে থাকে, এবং মা যদি অতিরিক্ত ভারী কাজ করেন, কোন রকমের পুষ্টিকর খাবার না খান, এবং তার সাথে যে আমাদের
আহ, রাতের রাতের যে একটা বিশেষ একটা বিশ্রাম, বিশেষ করে 8 থেকে 10 ঘন্টা একটা মায়ের বিশ্রাম নেওয়া উচিত, সেগুলি যদি তার ঠিক মতো না হয়ে থাকে, এসবের কারণে সেই ব্লাড ক্লটটা, বড় ব্লাড ক্লটটা, জেস্টেশনাল যে স্যাকটাকে প্রেসার দিয়ে এটাকে পরবর্তীতে ইনকমপ্লিট অ্যাবর্শন, এবং এরপরে যে যখন এটা আরো কিছু আহ, একই কথা যে মা ভারী কাজ করছে, মা শারীরিকভাবে ততটা যে যে পরিমাণ তার আসলে রেস্ট নেওয়া উচিত, খাওয়া উচিত, তার টেনশন ফ্রি থাকা উচিত, স্ট্রেস ফ্রি থাকা উচিত, সেরকম না হলে তখন সেটা পরবর্তীতে মিসক্যারেজ হওয়ার শেষের দিকে যায়, এটাকে বলা হয় ইনএভিটেবল। এবং কমপ্লিট ইনএভিটেবলটা অ্যাবর্শন। হলে প্রায় প্রায় ইনএভিটেবল অ্যাবর্শনটা পরবর্তীতে আসলে কমপ্লিট অ্যাবর্শন হয়ে যায়। সো যখন কমপ্লিট অ্যাবর্শন হয় তখন আমরা আল্ট্রাসাউন্ড করলে তেমন কিছুই পাই না। যদি বেবিটা 3 মাসের কাছাকাছি হয় তাহলে হয়তো হালকা একটু প্লাসেন্টাল অংশ পেতে পারি, অথবা যে ক্লটটা থাকে ইন্টারনাল ক্লটটা আর একটু থাকতে পারে। এটাই হলো তখন কমপ্লিট অ্যাবর্শন। তখন আর পরবর্তীতে এই বাচ্চা টিকিয়ে রাখার মতো আর কিছুই থাকে না, এটা এক্সপেল হয়ে যায়। জি, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু আমরা প্রথম 3 মাসের কথা বলছি, তো এখানে প্রসঙ্গত আরেকটু দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে এই সময় আমরা জ্বরের একের অধিক এইসব কিছুই আমরা দেখি, পাশাপাশি জরায়ুর কোনো ত্রুটি বা ওভারিতে কোনো কিছু আছে কিনা সেসবও আমরা প্রথম 3 মাসে দেখি, বা প্রথম 3 মাসে দেখাটাই সহজ হয়। তো সেই ক্ষেত্রে এটার ইম্পর্টেন্স কি, কেন আমরা দেখবো, বা আপনারা কি ধরনের কমপ্লেইন হলে বুঝবেন যে এ ধরনের সমস্যা হতে পারে, তো সেই বিষয়ে আমাদের অতিথি আপনাদেরকে হয়তো বা কিছু ক্লিয়ার করে দিবে। আমরা ইউট্রাসের বা ওভারির আদার যে প্রবলেম গুলো এই সময় পেতে পারি প্রথম 3 মাসে যদি কেউ আল্ট্রাসোনোগ্রাফি করে, যে বেনিফিটটা পেতে পারে সেই বিষয়ে একটু বলবেন। জি, প্রথম 3 মাসে আল্ট্রাসাউন্ড করার অনেক বেনিফিট আছে, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে আমরা শুধুমাত্র যে রিডিং আল্ট্রাসাউন্ড করব তাই নয়, আমরা সাথে সাথে দেখব জরায়ুটি সুস্থ কিনা, এখানে কোনো রকমের টিউমার আছে কিনা, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটিতে কোনো রকমের পলিপ জাতীয় কিছু আছে কিনা। এরপরে হচ্ছে যে আমাদের অনেকেই কিন্তু আইইউডি ব্যবহার করে, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস যেটা, সেটা ব্যবহার করে। অনেক সময় সেই আইইউডিটা ডিসপ্লেস হয়ে যায় এবং আইইউডি থাকা অবস্থায়ও কিন্তু অনেকেই প্রেগনেন্ট হয়। সেই ক্ষেত্রে আইইউডিটাকে আমাদের করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। সেটার জন্য আল্ট্রাসাউন্ডটা খুবই জরুরি। এরপরে হচ্ছে যে ইউটেরাসে নানা রকমের ফাইব্রয়েড থাকতে পারে, যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো আমরা টিউমার হিসেবেই বলে থাকি, যে অনেক রকমের টিউমার থাকতে পারে ইউটেরাসে, যেগুলি প্রেগনেন্সি বাড়ার সাথে সাথে বেবিটাও বাড়বে, এই প্রেগনেন্সি হরমোনের কারণে টিউমার গুলিও বাড়তে থাকবে। সো এমন একটা পর্যায়ে যেতে পারে যখন বেবিটা ঠিক যেখানে বড় হচ্ছে সেখানে টিউমারটাও প্রেসার দেওয়া শুরু করছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা যেটা বললাম যে মিসক্যারেজের ব্যাপারটা, মিসক্যারেজের সম্ভাবনাটা এখানে কিন্তু নর্মালের থেকে বেড়ে যায়, ঝুঁকিটা অনেক বেড়ে যায়। আর সাথে সাথে আরো অনেকগুলি ব্যাপার আছে যে একটি মা হয়তো বা কখনোই নর্মাল যে আল্ট্রাসাউন্ডটা করার কথা ছিল করেনি, এখন আল্ট্রাসাউন্ড, বেবি আল্ট্রাসাউন্ড করতে এসে, প্রেগন্যান্সি আল্ট্রাসাউন্ড করতে এসে দেখা গেল যে ইউটেরাসটা হচ্ছে দুইটা ইউটেরাস, একটাতে হয়তো দেখা গেল প্রেগন্যান্সিটা ডেভেলপ করলো, আরেকটাতে করছে না। কিন্তু আমরা সাধারণভাবে যদি না আল্ট্রাসাউন্ড করে দেখি তাহলে আমরা মনে করবো যে একটাই মনে হয় ইউটেরাস, ডেলিভারির সময় প্রচুর সমস্যা হবে। এরপরে হচ্ছে একটি ইউটেরাস দুইটা কর্ণ থাকতে পারে, দুই সাইডে ভাগ হয়ে থাকতে পারে, এক সাইডে বেবিটা আসছে, আরেক সাইডে কোনো একটা টিউমার বা অন্য কিছু আসছে, আমরা এটাকে ভুলবশত দেখতে পারি যে এটাও মনে হয় আরেকটি বাচ্চা। আমরা গেস করতে পারি যে ইউটেরাসের সাইজটা কেন নর্মালের থেকে বড়, এখানে কি দুটা বাচ্চা বা তিনটা বাচ্চা আছে নাকি, এরকম গেসিং অনেক কিছু হতে পারে। এরপরে ওভারিয়ান টিউমার থাকতে পারে, ফেলোপিয়ান টিউমার থাকতে পারে, পেলভিক অন্যান্য কনজেশন থাকতে পারে, অন্যান্য টিউমার থাকতে পারে। এরকম অনেকগুলি মেডিকেল কারণেও আসলে ফার্স্ট ট্রাইমেস্টারের আল্ট্রাসাউন্ডটা করা উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপা। হ্যাঁ, হ্যাঁ আপা, এখন আমরা যদি একটু আরেকটু আগাই যে
না, ফার্স্ট ট্রাইমেস্টারে আরেকটা প্রসঙ্গত কথা মনে পড়লো, সেটা হচ্ছে আপা, আমরা ফার্স্ট ট্রাইমেস্টার অ্যানুয়াল স্ক্যানটা যদিও সেকেন্ড ট্রাইমেস্টারের বিষয়, তারপরও কিছু ত্রুটি আমরা তো ফার্স্ট ট্রাইমেস্টারেও দেখতে পারি। তো সে কিছু কিছু মায়েদের ক্ষেত্রে, বিশেষ করে যাদেরকে আমরা বলি যে যারা একটু এল্ডারলি প্রেগনেন্সি নিয়েছে, সেসব মায়েদের ক্ষেত্রে তো আমরা জেনেটিক কিছু কাউন্সেলিং করি, জেনেটিক কিছু স্ক্রিনিং করি প্রথম ফার্স্ট ট্রাইমেস্টারে। তো সেই ব্যাপারে বা কোন কোন সময় করি বা কি কি আমরা ডায়াগনোসিস করে থাকি, সেই ব্যাপারে একটু বলবেন। জি, ধন্যবাদ। এই প্রসঙ্গে আমরা আসলে আসছিলাম। সো আমাদের রুটিন যে টেস্টগুলি প্রথম ট্রাইমেস্টারে, সেটার সাথে সারা বিশ্বে, বাংলাদেশে হয়তো এখনো সেভাবে এটা হয়ে ওঠেনি, যেটাকে আমরা বলি হচ্ছে নিউকাল ট্রান্সলুসেন্সি টেস্ট। এই নিউকাল ট্রান্সলুসেন্সি টেস্টে আমরা কি করি, আমরা ডাউন সিনড্রোম, অ্যাডওয়ার্ড সিনড্রোম, প্যাটাল সিনড্রোম, এই সিনড্রোমগুলি আসলে দেখার চেষ্টা করে থাকি। সো এটা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের, আমি জানি না যে কতগুলি সেন্টার আছে এবং কোথায় কোথায় করা হয়। বেসিক্যালি উন্নত দেশগুলিতে একটি মা তার আর্লি প্রেগন্যান্সি হোক অথবা এল্ডারলি হোক, সবাইকে ইরেসপেক্টিভ অফ এজেস এখানে কিন্তু এই নিউকাল ট্রান্সলুসেন্সি টেস্টটা করা হয়। এটা করা হয় হচ্ছে 11 সপ্তাহ 6 দিন থেকে 13 সপ্তাহ 6 দিনের মধ্যে, যখন বেবিটা 45 মিলিমিটার থেকে 84 মিলিমিটারের ভেতরে, এই ক্রাউন রাউন্ড লেন্থ আমরা যেটা মেডিকেল ভাষায় বলে থাকি, আসলে এটা হচ্ছে যে বেবিটার টোটাল একটা লেন্থ, এই লেন্থের সময় আমরা এই আল্ট্রাসাউন্ডটা করে থাকি। যেটা হচ্ছে যে আমাদের বেবিদের নেকের পেছনে একটি ছোট্ট একটি অংশ থাকে, সেই অংশটিতে কি পরিমাণ আসলে ফ্লুইড কালেক্ট হয়, এই স্কিন থিকনেসটাতে কি পরিমাণ ফ্লুইড কালেক্ট হয়, সেই ফ্লুইড কালেকশনটাকে আমরা মেপে থাকি। যেটা আমরা 3 মিলিমিটারের নিচে নর্মাল বলি, কিছু কিছু সেন্টার আছে যেটা হচ্ছে 2 to 3 মিলিমিটার্স এ বর্ডার লাইন বলা হয়। এই 3 মিলিমিটারের উপরে গেলে এর সাথে কিন্তু আমরা ব্লাড টেস্টও করে থাকি। এখানে ব্লাড টেস্টের আদার ভেতরে যেটা, বায়োকেমিক্যাল টেস্টও করি, হ্যাঁ। জি, সো বায়োকেমিক্যাল যে টেস্টটা, ল্যাব টেস্টটা, সেটাও আমরা করে থাকি। এখানে বেটা ইসিজি তো সবসময়ই আমাদের করা হয় প্রেগন্যান্সিতে, যখনই আমরা প্রেগন্যান্সি পজিটিভ দেখি সেটা তো বেটা ইসিজি দিয়েই দেখি। এর সাথে হচ্ছে প্যাপ এ, যেটা হচ্ছে প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড প্লাজমা প্রোটিন, যেটা আর কি, এই প্যাপ এ টেস্টটাও করা হয়। প্রোটিন। আর যেটা আমি বললাম যে পেছনের আমাদের যে স্কিন থিকনেসটা, সেটা আমরা দেখে থাকি। এর সাথে আমরা নেজাল বোনটাও করি। হয়তো অনেক সেন্টারে নেজাল বোনটা করে না, নেজাল বোনের লেন্থটাও আমরা এখানে দেখে থাকি। তাহলে এই যে এই সময়টা 11 সপ্তাহ 6 দিন থেকে 13 সপ্তাহ 6 দিনের ভেতরে হতে হবে। এর সাথে এটা বেবিটার লেন্থ হতে হবে 45 মিলিমিটার থেকে 84 মিলিমিটার্স এর ভেতরে, এবং সাথে আমাদের এই ব্লাড টেস্টটাও করতে হবে। তো বিশেষ ক্ষেত্রে যেখানে একটি মা 35 অ্যান্ড অ্যাবাভ, যদি প্রিভিয়াস মাল্টিপল প্রেগন্যান্সির কোনো হিস্ট্রি থাকে, প্রিভিয়াস কোনো কনজেনিটাল অ্যানোমেলির হিস্ট্রি থেকে থাকে, এবং সেই ফ্যামিলিতে কোনো রকমের এই ফিটাল অ্যানেপ্লেডি বা এই জাতীয় কোনো রকমের রোগ থেকে থাকে, সেক্ষেত্রে আসলে এটার গুরুত্ব অনেক বেশি। এখন পর্যন্ত তেমন কোনো স্ট্যাটিস্টিক্স বাংলাদেশে নেই, তবে যতটুকু আছে আমি জানি 2013-14-তে বাংলাদেশে প্রায় 2 লক্ষ ডাউন সিনড্রোমের পেশেন্ট আছে, বেবি আছে। এবং এই ডাউন সিনড্রোমটাও বিভিন্ন রকমের, যেখানে আমাদের একটু বেশি আর কি মেডিকেল টার্ম হবে, যে আমাদের শরীরে যে ক্রোমোজোমগুলি থাকে, এই ক্রোমোজোমগুলির একটি সেট ক্রোমোজোম টোটালি এক্সট্রা থাকে। যদি এটা 21 নাম্বারে থাকে তাহলে এটাকে বলা হয় ট্রাইসোমি 21, যেটাকে আমরা বলি ডাউন সিনড্রোম। এরপরে আরেকটা আছে 18 পেয়ারে, সেটা হচ্ছে অ্যাডওয়ার্ড সিনড্রোম। এরপরে হচ্ছে আরেকটা আছে 13-তে, সেটা হচ্ছে প্যাটাও সিনড্রোম। এরকম বিভিন্ন রকমের সিনড্রোম গুলি থাকে। এই সিনড্রোম গুলি হচ্ছে অনেকগুলি আসলে সিমটমের সমাহার, এবং একটি বেবির বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে মেন্টাল ডিস্টারবেন্স, এরকম অনেক কিছুই। সো আমাদের এই ফার্স্ট ট্রাইমেস্টারের ফিটাল অ্যানোমেলি স্ক্যানটা, যদিও এটাকে ফিটাল অ্যানোমেলি বলছে না এখনো, এটা স্ক্রিনিং বলা হয়, এটার ডায়াগনস্টিক ক্ষমতা তত বেশি নেই যেহেতু স্ক্রিনিং, কিন্তু এটার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে আমাদের দেশে
একটি যদি ডাউন সিনড্রোমের রোগী, অ্যাডওয়ার্ড সিনড্রোম, প্যাটেল সিনড্রোমের রোগী যদি থাকে, তাহলে সেই ফ্যামিলিটার বার্ডেনটা 10 ফোল্ডস হয়ে যায়। সো আমরা যদি এটাকে আগে থেকেই সেরকম করে আমরা স্ক্রিনিং করে একটি ঝুঁকিপূর্ণ বাচ্চা এবং মায়ের যে পরবর্তী যে পদক্ষেপ, এগুলি যদি আমরা আনতে পারি সামনে, তাহলে আমাদের আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার একটা বিশাল একটা বার্ডেন, এইরকম একটা বার্ডেন কিন্তু মা ও শিশু স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কমে যাবে। তাই আমি মনে করি যে যদি ক্ষমতা থাকে, যদি আমাদের এক্সপার্টিস থাকে, যদি আমাদের সেরকম সেন্টার থাকে, তাহলে এই আমরা যেহেতু 3-4টা আল্ট্রাসাউন্ড করছি, তাহলে এই আল্ট্রাসাউন্ডটি আমরা কেন রুটিনলি করার শুরু করি না? আসলে করা উচিত। ধন্যবাদ আপা। হ্যাঁ, ধন্যবাদ আপা। আমাদের হচ্ছে ঢাকা শহরে তো কয়েকটা সেন্টারে হয়, তারপর বিভাগীয় শহরগুলোতে আসলে হচ্ছে এখন জেনেটিক স্ক্রিনিং। তো অ্যাজ এ মানে মাস পপুলেশনে হয়তো বা করা সম্ভব হচ্ছে না, কিন্তু যারা হাই রিস্ক প্রেগনেন্সি, বিশেষ করে এল্ডারলি যারা প্রেগনেন্ট হচ্ছে, অ্যাজ ওয়েল এজ যাদের প্রিভিয়াস হিস্ট্রি আছে, একটা ডাউন বাচ্চা আছে, তাদেরকে আমরা অবশ্যই অ্যাডভাইস করি। এবং আসলে তাদেরও গুরুত্বটা বুঝতে হবে। কেন তারা মনে করে যে মাত্র তো বাচ্চা আসলো, কিন্তু আসলে প্রথম থেকেই যদি ডায়াগনোসিস হয়, সেই ক্ষেত্রে একটা বাচ্চার ব্যাপারে ডিসিশন নেওয়াটা যত ইজি এবং ডিসিশনের পরে টার্মিনেশনের প্রসিডিউরটা যত ইজি, পরবর্তীতে আসলে তত ডিলে হবে ততই কঠিন হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে আসলে আমরা জিনিসগুলা করছি। তবে যেটা সমস্যা সেটা হচ্ছে এই জেনেটিক স্ক্রিনিং এর জন্য আল্ট্রাসোনোগ্রাফিকে সাপোর্ট করার জন্য যে আদার বায়োকেমিক্যাল টেস্ট, এগুলো একটু লিমিটেড। এগুলো একদম খুব জি, ওয়েল হসপিটাল ছাড়া আসলে হচ্ছে না সব পপুলেশনের জন্য। বললাম এতক্ষণ ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে, এখন যদি আস্তে আস্তে আমরা এগুতে থাকি, তাহলে এখন আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে আসতে চাই আপা। দ্বিতীয় ভাগ যেটা বা মাঝের ভাগ যেটা, প্রথম 3 ভাগ, মাঝের 3 ভাগ, শেষের 3 ভাগ। তো মাঝের 3 ভাগের মধ্যে সোনোগ্রাফির গুরুত্ব তো আগে থেকেই আপনি কিছুটা বলে আসছেন, যে আমাদের সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু তৈরি হয়ে যায়, দেখা হয়। তো সেই সময়ে অ্যানোমালি স্ক্যানটা কেন করি, কি কি দেখা হয়, এবং এইটার পাশাপাশি গুরুত্বটা কি, যে আমি দেখলাম জানলাম এটা আমি কিভাবে পেশেন্টকে হেল্প বা পেশেন্ট কিভাবে আমাদের কাছ থেকে হেল্প পেতে পারে, তাহলেই তো তারা আসবে। পুরাটাই যদি একটু সংক্ষেপে বলেন আর কি আপা। জি, সেকেন্ড ট্রাইমেস্টারের আল্ট্রাসাউন্ডটা আমি যেটা বলেছিলাম যে আমাদের 17 সপ্তাহ 6 দিন থেকে 23 সপ্তাহ 6 দিন পর্যন্ত করা হয়ে থাকে। তবে এটা হচ্ছে আইডিয়াল হচ্ছে 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের ভিতরেই করা। আর ট্রাইমেস্টারের ব্যাপারেও একটু বিভিন্ন রকমের যে সোসাইটি গুলি তাদের আসলে বিভিন্ন রকমের মত আছে। যেমন আমরা প্রথমে যেটা বলি যে একটি বেবি ইউটেরাসে আসলে 40 সপ্তাহ থাকে, কিন্তু সেখানে এটা 42 সপ্তাহ থাকতে পারে। আবার অনেকের আর্লি ডেলিভারি হয়ে যায়। সো আমরা ট্রাইমেস্টার গুলি আমাদের বেশ কিছু রেফারেন্স আছে যেখানে আমরা ট্রাইমেস্টার গুলিকে এভাবে ভাগ করি যে প্রথম 12 সপ্তাহ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড মানে 26 সপ্তাহ মানে 13 থেকে 26 সপ্তাহটাকে বলা হয় সেকেন্ড ট্রাইমেস্টার, এবং থার্ড ট্রাইমেস্টার হচ্ছে 27 থেকে পরে। কিন্তু আমাদের গাইনিতে হয়তো আমরা ওবি গাইনিতে আমরা বলি যে 28 সপ্তাহ থেকে আসলে থার্ড ট্রাইমেস্টার। তো যাই হোক, আমরা আসলে ট্রাইমেস্টার নিয়ে তো এখানে আল্ট্রাসাউন্ডের ব্যাপারটাকে অত গুরুত্ব দিচ্ছি না। আমরা গুরুত্ব দিচ্ছি যে সেকেন্ড অ্যানোমেলি স্ক্যান, ফিটাল অ্যানোমেলি স্ক্যানটা আমরা কোন সময়টা করে থাকি। আসলে এটা 18 থেকে 22 সপ্তাহের ভিতরে মেনলি করা হয়। এবং এখানে কি দেখা হয়, এখানে বাচ্চার যে গ্রোথটা, আমরা যে ফার্স্ট ট্রাইমেস্টারে তার যে একটা গ্রোথ পেলাম, এই গ্রোথটার সাথে এটা কনকর্ডেন্ট কিনা, এটা আসলে বেবিটা যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে উঠছে কিনা, এটা একটা প্রথম কথা আমরা দেখছি। আমাদের মেইন যে দেখা এখানে সেখানে হচ্ছে যে সমস্ত রকমের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা আসলে এখানে দেখি, যে একটি বেবির স্বাভাবিক বেড়ে ওঠার ক্ষেত্রে একটি সাধারণ মানুষ কিন্তু এখন তৈরি হচ্ছে পেটের ভেতরে, জাস্ট একটি আকারে ছোট স্বাভাবিক মানুষ। সো এখানে আমরা দেখব যে বাচ্চার হার্ট ঠিক আছে কিনা, বাচ্চার ব্রেন ঠিক মতো বেড়ে উঠছে কিনা, বাচ্চার হাত পা 4টি ঠিক মতো বেড়ে উঠছে কিনা, তাদের আঙ্গুল এবং তাদের যে পায়ের আঙ্গুল সব হাত পায়ের আঙ্গুল ঠিক আছে কিনা, তারপরে তাদের লং বোন গুলি ঠিক আছে কিনা,
পেটের ভেতরে কোনো রকমের টিউমার জাতীয় কিছু হচ্ছে কিনা, অথবা কোনো রকমের যে আমরা যেটা বলে থাকি হার্নিয়া, যেটা যে ওমফালোসিল গ্যাস্ট্রিকাসিস এই জাতীয় কোনো সমস্যা আছে কিনা, এরপরে বেবিটার বায়ালের কোনো রকমের সমস্যা আছে কিনা, কিডনিগুলি ঠিক মতো বেড়ে উঠছে কিনা, কিডনির ভেতরে যে পেলভিস আমরা যে ইউরেটার গুলিকে বলে থাকি সেগুলিতে কোনো রকমের ডাইলেটেশন আছে কিনা, এবং সবচেয়ে বড় কথা বাচ্চার হার্টবিট ঠিক মতো হচ্ছে কিনা, হলে সেটা আসলে নিচের দিকে না উপরের দিকে কোনো রকমের অ্যাক্সিলারেশন আছে কিনা, এবং সাথে সাথে আমরা এখানে মেপে থাকি যে বাচ্চার টোটাল যে বাইপ্যারেটাল ডায়ামিটার আমরা যেটা বলি, যে বাইপ্যারেটাল ডায়ামিটার যেটা বাইপ্যারেটাল সেটা মেজারমেন্টটা ঠিক আছে কিনা, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স ঠিক আছে কিনা, ফিমোরাল লেন্থটা ঠিক আছে কিনা তার বয়স অনুযায়ী এবং প্রেগন্যান্সির যে স্টেজ অনুযায়ী সেটা ঠিক আছে কিনা, এবং মায়ের শরীরে যেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড, ইউটেরাসের ভিতরে যে অ্যামনিওটিক ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা ঠিক মতো আছে কিনা, এবং বাচ্চার যে খাদ্য প্রোভাইড করে যে অ্যাম্বেলিকাল কর্ড, এই অ্যাম্বেলিকাল কর্ড একটা হলো বাচ্চার পেটে থাকে আর একটা হলো মায়ের প্লাসেন্টাতে থাকে। এই প্লাসেন্টাই হচ্ছে নিউট্রিশনের হাউস। এই প্লাসেন্টা ঠিক মতো গ্রো করছে কিনা এবং সেটা ইউটেরাসের মুখ থেকে, সার্ভিক্যাল যে ইন্টারনাল অস থেকে, এটা থেকে দূরে কিনা, এটা কি প্লাসেন্টাটা কি আসলে যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবেই আছে নাকি এক্রিটা পার্ক্রিটা, এগুলি হচ্ছে আমাদের মেডিকেল টার্ম আসলে, যে এরকম কোন রকমের সমস্যা আছে কিনা, প্লাসেন্টাতে কোন রকমের রক্তক্ষরণ হচ্ছে কিনা, এরকম অনেক কিছুই আমরা সেকেন্ড ট্রাইমেস্টারে দেখে থাকি। আর আরেকটা যেটা যে কথা না বললেই নয়, যেটা আসলে শুধুমাত্র আমাদের বাংলাদেশের মায়েদের ক্ষেত্রেই নয়, সারা পৃথিবীর মায়েদের ক্ষেত্রেই এটা একটা অনেক চাহিদার বিষয় যে আমরা আসলে আমাদের বেবিটি ছেলে না মেয়ে এটাও আসলে এই সময়টা জানতে চাই। তবে অবশ্যই দেশ এবং তাদের লিগাল যে রাইটস গুলি এটার উপরে নির্ভর করে এই জিনিসটা নির্ভর করে। মা যদি জানতে চায়, বাবা যদি জানতে চায় এবং তারা যদি সেই ফর্মটা সাইন করে, তখনই আমরা শুধুমাত্র এখানে বলে থাকি। আমরা সবসময় এটা বলি না, এবং অনেকে এটাকে হলো ওই একটা হলো তাদের স্পেশাল সেলিব্রেশন করার জন্য জেন্ডার রিভিল একটা সেলিব্রেশন করে থাকে তারা। তারা হয়তো অনেকে তখন ছোট্ট একটি চিরকুটে লিখে চায় যে একটু ইয়েটা সেক্সটা কি বলবেন কিনা, বেবির জেন্ডারটা কি বলবেন কিনা, তারপরে তারা একটা পার্টি করে সেখানে রিভিল করে, অনেকে গেস্ট করে এটা ছেলে অনেকে মেয়ে, তারপরে বেট করে, তারপরে টাকা পয়সা, মানে অনেক রকমের। এটা অবশ্যই একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন এটা একটা অনেক বড় ফান, একটা ফ্যামিলির জন্য অনেক বড় একটা আশীর্বাদ। সো মায়েদের ফ্যামিলির সবাইরই অনেক রকমের আশা থেকে থাকে। তবে আমরা মনে করি যে এটা মেডিকেলের দিক থেকে আমাদের যেখানে বেশি নজর দেওয়া উচিত সেটা হচ্ছে বাচ্চার কোন রকমের অ্যানোমেলি আছে কিনা, মায়ের কোন রকমের সমস্যা আছে কিনা, পরবর্তীতে আমাদের এই মা বাচ্চার যে সাধারণ স্বাস্থ্য সেবা দিতে কোন রকমের সমস্যা হয় কিনা, এদিকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে যখন মা বাবারা চায় তাদের বেবি ছেলে না মেয়ে, আমরা সেটাতেও গুরুত্ব দেই, তবে অবশ্যই লিগাল রাইটস গুলিকে মেনটেন করে। ধন্যবাদ। আচ্ছা আপা, আমরা কি এমনি আল্ট্রাসনোগ্রাফিতে আমরা তো দেখে নিলাম, তো এই সময় অনেক সময় রোগীদের প্রশ্ন থাকতে পারে যে আমার ডায়াগনোসিস হলো আমার বাচ্চার এই ধরনের সমস্যা বা কার্ডিয়াক এই সমস্যা বা রেনাল এই কিডনিতে এই ধরনের সমস্যা, সেক্ষেত্রে ইন্টারভেনশনের সুযোগটা কতখানি, মানে কতখানি আমরা বাচ্চাকে মায়ের পেটে রেখেই কিছু কিছু জিনিস তো চিকিৎসা করা যায়, তো সেই ক্ষেত্রে যখন রোগীদের প্রশ্ন থাকে যে আমি কি এই ধরনের কোনো সুবিধা পেতে পারি কিনা, তো সেই সেই মানে সেই ধরনের জিজ্ঞাসা বা সেই ধরনের কোয়ারিকে যদি আপনি ওদেরকে উত্তর দিতে চান তাহলে কতটুকু কি বলবেন তাদের? যেটা সেটা আসলে আমি যদি বলি যে আসলে অ্যাপল টু অ্যাপল কম্পারিজনটা দরকার হয়। অ্যাপল অরেঞ্জ, অ্যাপল পিয়ার, এভাবে আসলে কম্পারিজনটা করা যায় না। যেমন আমাদের এখন এখানে আমি যা দেখছি বিগত 10-12 বছর থেকে, এখানে একটি বাচ্চার যদি ইন্ট্রাইট্রাইন কোন রকমের সমস্যা হয়ে থাকে, এখানে হাই রিস্ক প্রেগন্যান্সি সেন্টার গুলি আছে এবং সেখানে একটা টিম তৈরি করা হয়।
তখন পেডিয়াট্রিক্স সার্জন যারা অন্যান্য কার্ডিয়াক সার্জন যারা সবগুলি মিলে একটা টিম তৈরি করেন এবং তারা অবশ্যই যে কোনো ধরনের টেস্ট বা চিকিৎসা করাতে গেলে আমাদের যেটা যে আমরা কস্ট বেনিফিট এবং রিস্ক বেনিফিটটা মেজার করি। সো এখানে রিস্কটা যদি খুব বেশি হয়ে থাকে, একটি ফিটাসের যদি অনেক রকমের সমস্যা থাকে, মাল্টি অর্গান ফেলিওর থাকে, হার্টে যদি অনেকগুলি কনজেনিটাল অ্যাবনর্মালিটি পাওয়া যায়, অ্যানোমালি পাওয়া যায়, কিডনিগুলি যদি ঠিকমতো ফাংশন না করে, সো সেসব ক্ষেত্রে হয়তো দেখা যায় যে মিনিমাম কিছু লেভেলে এখানে ইন্টারভেনশন করে অ্যাবর্শন করানো হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেটা হয় সেখানে যেটা ইয়ে করে, আমার লাইফে আমি বেশ কিছু বেবি পেয়েছিলাম যারা হচ্ছে গ্যাস্ট্রিক এবং ওমফালোসিল এসব সমস্যা নিয়ে এসছে এবং আমি পেয়েছি সেগুলি। ইভেন আরো অনেকগুলি খুব মানে কঠিন রকমের এরকম কনজেনিটাল অ্যানোমেলির পেশেন্টও আমি পেয়েছি, বেবি আমি পেয়েছি এবং একটি বেবির 5 বার অপারেশন হয়েছে। সো তাকে টার্মের আগেই সি সেকশন করে বের করানোর পরে এই যে 5 জনের একটা বড় একটা বোর্ড ছিল, এই বোর্ডের কার্ডিওলজিস্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজিস্টরা সাথে সাথেই বাচ্চার হার্টে অপারেশন করেছে এবং সেই বেবি একটি বেবি এখন প্রায় 7 বছর এবং যে কোনো নর্মাল বেবির থেকে খুব ভালো লাইফ লিড করছে। সো যদি আপনার লজিস্টিক্স থাকে, যদি আপনার সেরকম এক্সপার্টিস থাকে, এরকম বোর্ড করে যদি একটি বেবিকে, আসলে তো অনেকেরই ভ্যালুয়েবল চাইল্ড, এটা এমন নয় যে যে যতগুলি বাচ্চাই আমরা যতগুলি প্রেগন্যান্সি ডায়াগনোসিস করছি সবগুলি 7-8 জন বেবির মা অথবা একের অধিক বেবির মা, অনেকের এটাই কিন্তু একমাত্র বাচ্চা, অনেকে ইনফার্টিলিটি ইয়ে করে ট্রিটমেন্ট নিয়ে এই বাচ্চাগুলি হয়। সো এই ভ্যালুয়েবল চাইল্ড গুলিকে, একটি লাইফ কিন্তু সবসময় অনেক মূল্যবান। সো আমরা যদি কোনোভাবে আমাদের এই সমস্ত সমন্বিত চিকিৎসা উদ্যোগে এটাকে ভালো করতে পারি একটু এবং একটি মাকে তার বাচ্চা দিয়ে সান্ত্বনা দিতে পারি, তাহলে কেন নয়। তবে অবশ্যই যেটা বললাম যে এরকম উন্নত সেট আপ থাকতে হবে এবং সব ধরনের আমাদের দেশে আমরা 18-20 কোটি মানুষ, সেখানে এরকম একটি বোর্ড করে একজন প্রেগনেন্ট মায়ের এরকম সেবা দেওয়ার মতো আসলে সেই পরিস্থিতি এখনো গড়ে উঠেনি। তবে অবশ্যই ডে বাই ডে টেকনোলজি উন্নতি করছে, আমাদের সবার এক্সপার্টিস গ্রো করছে। যেমন আপনারা এখন ফিটাল মেডিসিন যে ইয়েটা ডিপার্টমেন্টটা, এটা কিন্তু আগে তো ছিল না, এটা তো আস্তে আস্তে হয়ে উঠছে এবং এটা আমি মনে করি আমাদের মা ও শিশু স্বাস্থ্যের জন্য বাংলাদেশের জন্য একটি মাইল ফলক। সো এরকম করে আসলে আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাব আমরা। অবশ্যই ইন্ট্রাইট্রেন যে কোনো ধরনের সমস্যা যদি আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটাও আমরা সেট করতে পারবো। তো এটারও গুরুত্ব অনেক বেশি। জি জি আমরা ইনশাল্লাহ আপা, আমরা চেষ্টা করব সামনে যতখানি অ্যাডভান্স মানে টেকনোলজির সাথে আমাদের এক্সপার্টিস বাড়িয়ে যেভাবে হচ্ছে রোগীদেরকে সহযোগিতা করতে পারি। তো আপা যদি আমরা শেষের দিকে আসি, প্রেগনেন্সি শেষের দিকেও একটা রুটিন আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপার আছে, যে শেষের দিকে আমরা সাধারণত রুটিনলি 35 থেকে 36 সপ্তাহের দিকে করে থাকি, যদি ইন দা মিন টাইম আর কোনো প্রয়োজন না হয়। আমরা ক্লিনিক্যালি যদি মনে করি বাচ্চার গ্রোথ ঠিক আছে, বাচ্চার হার্টবিট ঠিক আছে, বাচ্চা যে ফ্লুইডে বড় হয় আমরা আমাদের বলি অ্যামনিওটিক ফ্লুইড, ক্লিনিক্যালি যদি মনে হয় সবকিছু এভরিথিং ইজ ওকে, এবং আমরা তো মা যখন রিপিটেড ফলো আপে আসে আমরা তো ফিটার হার্ট সাউন্ডটাও দেখি যে সবকিছু ঠিক থাকে, তাহলে আমরা শেষে একটা আল্ট্রাসোনোগ্রাফি করি 34 সপ্তাহ পরে, 34 সপ্তাহ থেকে 36 সপ্তাহের মধ্যে, এটা ভ্যারি করে পেশেন্ট যখন আসে। তো সেই সময় একটা আল্ট্রাসোনোগ্রাফির কথা বললেই তারা জিজ্ঞেস করে যে অলরেডি তো 2টা করেছি, এখন করার কারণটা কি বা কি কারণে করব। তো সেই ক্ষেত্রে সেই সব মায়েদের জন্য উত্তরটা আপনি দিয়ে দেন যে তারা কেন শেষের দিকে রুটিন আল্ট্রাসোনোগ্রাফিটা করবে। জি, শেষের দিকে রুটিন আল্ট্রাসাউন্ড করাটাও প্রথম দিকে যেমন জরুরি, শেষের দিকেও তেমন জরুরি এবং মাঝখানেরটাও তেমনই জরুরি।
আসলে আমি যেটা শুরুতেই বলেছিলাম যে আমাদের আসলে রুটিনলি 3 থেকে 4টা আল্ট্রাসাউন্ড করা উচিত। এই ক্ষেত্রে যদি আমাদের নরমাল একটি বেবি থাকে, সেক্ষেত্রে 3 নাম্বার আল্ট্রাসাউন্ডটি আমরা 34 সপ্তাহের পরে করে থাকি বেবির পজিশনটা দেখার জন্য। কারণ একটি বেবি পেটের ভেতরে কিন্তু সবসময় নড়াচড়া করে। সো আমরা যদি সেকেন্ড ট্রাইমেস্টারে দেখি যে বেবির হেডটি, যেটা ক্যাফালিক বা সেফালিক এই প্রেজেন্টেশনে আছে, এটা কিন্তু যে কোনো সময় নড়ে গিয়ে দেখা গেল যে হেডটা উপরে চলে গেল, পা নিচে চলে আসলো। এরপরে অ্যামনিওটিক ফ্লুইডের যে ভলিউমটা, এটা অনেকের অনেক বেশি হতে পারে, অনেকের একেবারেই কমে যেতে পারে। সো এই ফ্লুইডটা থেকে বেবি কিন্তু তার নিউট্রিশনটা নিচ্ছে। সো এটা যদি ঠিক মতো না থাকে, এখানে কোনো রকমের যদি কোনো সিক্রেশন আসে, কোনো ডেব্রি আসে, কোনো ব্লিডিং হয়, কোনো রকমের বেবি যদি ইয়ে করে, এখানে পায়খানা করে, তো সেক্ষেত্রে এটা হলো ফিটাল ডিস্ট্রেস করতে পারে। এরপরে প্লাসেন্টাল ম্যাচুরিটি, প্লাসেন্টাল যে গ্রেডিং গুলি আমরা দেখি, এবং প্লাসেন্টাটাও কিন্তু এখানে অনেক সময় আপনার ট্রানজিশনাল একটা পিরিয়ডে থাকে। প্লাসেন্টাল হেড ইয়েটা, এজটা, এটা অনেক সময় দেখা গেছে যে সার্ভিক্সের দিকে চলে যেতে পারে, অথবা এটা উপরে মাইগ্রেট করে উপরে চলে এসছে কিনা, এটা কি সামনে কিনা। অনেক সময় দেখা যায় একটি মায়ের যদি দুইটা অলরেডি সিজারিয়ান সেকশন থাকে, 3 নাম্বারটাও কিন্তু বাই ডিফল্ট তারা মনে করে যে সিজারিয়ান সেকশন করা উচিত, এবং আমাদের এক্সপার্টরাও তাই বলে যে 3 নাম্বারটাতে আর রিস্ক নেওয়ার দরকার নাই, একটু আর্লি সি সেকশন করে ফেলতে পারলেই ভালো। এরকম অনেকগুলি কারণে। তারপরে যদি এখানে মাল্টিপল প্রেগন্যান্সি থেকে থাকে, মাল্টিপল প্রেগন্যান্সিতে এটার প্রথম দিকেই আমরা দেখি যদি মাল্টিপল প্রেগন্যান্সি হয়, সেটার ইয়েগুলি স্যাকগুলি আলাদা কিনা, এটা কি মনোজাইগোটিক, ডাইজাইগোটিক, এরকম অনেক রকমের টার্ম আছে আমাদের, যে একটা স্যাকের ভিতরে বড় হচ্ছে নাকি দুইটা স্যাকের ভিতরে বড় হচ্ছে, দুটা স্যাক যদি তারপরে দুইটা বেবি যদি হয়ে থাকে, তাহলে একটা আরেকটার থেকে বেশি পুষ্টি নিয়ে নিচ্ছে কিনা, যেটাকে আমরা একজন আরেকজনের কাছ থেকে বেশি পুষ্টি নিয়ে ফিটাল ট্রান্সমিশন সিনড্রোম, এরকম নানান রকমের আমাদের মেডিকেল টার্মগুলি আসলে একটু অন্যরকম। সো সাধারণভাবে যেটা আমরা বলতে চাই যে থার্ড ট্রাইমেস্টারে আল্ট্রাসাউন্ড করাটাও এই ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টারে আল্ট্রাসাউন্ডের মতোই জরুরি। বিশেষ করে বাচ্চার পজিশন দেখা, প্লাসেন্টাল পজিশন দেখা, এখানের অ্যামনিওটিক ফ্লুইড দেখা, বাচ্চার হার্টবিটটা ঠিক মতো কাজ করছে কিনা সেসব দেখা। এবং আরেকটা কাজ আমরা এখানে করে থাকি, যেটা আবারও বলি, যে এটা আমাদের ওবি ওবি গাইনি স্পেশালিস্টদের জন্য এবং ফিটানাল ম্যাটার্নাল ফিটাল মেডিসিনের স্পেশালিস্টদের জন্য আলাদা করে, সেটা হচ্ছে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল দেখে থাকি। এখানে বায়োফিজিক্যাল প্রোফাইল সম্বন্ধে আমরা যদি একটু হালকা ধারণা দিই যে বায়োফিজিক্যাল প্রোফাইলটা আসলে কি জিনিস। এটা হচ্ছে যে একটি বেবি তার নড়াচড়াটা কিরকম, একটি বেবির তার টোন, যে পা হাত কিরকম করে মোচড় মারছে এবং ফ্লেকশন এক্সটেনশন করছে, এই জিনিসটা এখানে আমরা দেখি। অ্যামনিওটিক ফ্লুইডের টোটাল ভলিউমটা এখানে আমরা দেখি, বেবি কি ব্রিদিং নিচ্ছে কিনা ঠিক মতো, এবং নিলে সেটার যে এক্সটেন্টটা, এটা 30 সেকেন্ডে কত, এরকম। এর সাথে আরেকটা জিনিস দেখা হয় যে নন স্ট্রেস টেস্ট, যেটা সবসময় করে না, এটা হতো দেখা গেছে যে 8 এই একটাতে 2 স্কোর করে আর কি, 8 স্কোর এখানে হওয়ার পরে পরবর্তীতে হয়তো হসপিটালে লেবার ইউনিটে পাঠানো হলো, সেখানে নন স্ট্রেস টেস্টটা করা হলো হার্টের অ্যাক্সেলারেশন দেখার জন্য। সো এটা হচ্ছে 10 পয়েন্ট দিয়ে করা হয়। হসপিটালে আমাদের আল্ট্রাসাউন্ড সেটআপের দিকে 8 পয়েন্ট, এবং 2টা স্কোর হচ্ছে হসপিটাল টোটাল লেবার ইউনিটে আর কি। তো এই জিনিসটা করার জন্য, যে একটি বেবির যদি কোনো কারণে সমস্যা হয়, একটি বেবি যদি না নড়াচড়া করে, বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে এটা কিন্তু খুব বেশি হয়ে থাকে। মায়েরা একটু শরীর ভারী হয়ে যায়, হয়তো কাজকর্ম বেশি হয়, বেবির মুভমেন্টটা সেভাবে বুঝতে পারেন না। অনেক সময় দেখা যায় যে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, বিশেষ করে রমজানের দিনে যদি রোজা রাখেন মায়েরা, তখন সারাদিনই শরীরে পানির পরিমাণ কম থাকে, পুষ্টির পরিমাণ কম থাকে, বেবিও একটু লেথার্জিক থাকে, ঠিক মতো নড়াচড়া করে না, মারা কিন্তু প্যানিক হয়ে যায়। ইভেন এই আমরা যেটা ফার্স্ট সেমেস্টারে এবং সেকেন্ড সেমেস্টারে আর্লিতে ফিটোস্কোপ দিয়েও অনেক সময়
বেবির হার্টবিটটা দেখার চেষ্টা করি, কিন্তু আপনি যদি না জানেন যে হার্টটা আসলে কোন দিকে, অনেক সময় গেস করে তো বোঝা যায় না। আমি ফিটোস্কোপ দিলাম ডান পাশে, আর বেবির হার্ট হচ্ছে বাম পাশে। মায়ের বডি হ্যাবিটাসটা অনেক বেশি, যে কোনো কারণেই হোক আমরা হার্টের কাছে পৌঁছাতে পারছি না। মা ক্লেম করছে যে আমার বেবি নড়ে না, এদিকে ফিটোস্কোপ দিয়ে আমরা পাচ্ছি না। তখন একটা আর্জেন্ট আল্ট্রাসাউন্ড কিন্তু জাস্ট ওয়ান টাচ, এগেইন এটা হচ্ছে ম্যাজিক স্টিকের মতো একটা কাজ করে, দেখে যে বেবিটার আসলে হার্টবিটটা আছে কিনা। সো এটার সাথে আমাদের বায়োফিজিক্যাল প্রোফাইলটা খুব জরুরি, বিশেষ করে বাচ্চার কোন আচ্ছা। রকমের ডিস্ট্রেস হচ্ছে কিনা সেটা জানার জন্য। সো মাদেরকে আসলে এই জিনিসটা বুঝতে হবে যে যদিও আমরা দুটি আল্ট্রাসাউন্ড করেছি এর আগে, এই থার্ড ট্রাইমেস্টারের আল্ট্রাসাউন্ডের গুরুত্বটা আসলে অনেক বেশি। এটা নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন হবে, নাকি আরো অন্য কোন রকমের এক্সটার্নাল ফিটাল ভার্সন, অনেক রকমের তো আমাদের টেকনিক আছে, সেগুলি করতে হবে। সবকিছু একটা ডিসিশন মেকিং এ যেটা করা হয়, সেটার জন্য থার্ড ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ডটাও খুবই জরুরি। জি, ধন্যবাদ আপা। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে থার্ড ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রাফিতে আমরা বাচ্চার অবস্থান, বাচ্চা কিভাবে আছে, বাচ্চা যে পানিতে আছে পানিটার পরিমাণ ঠিক আছে কিনা, গর্ভফুলটা ঠিক মতো জায়গায় আছে কিনা, বাচ্চার গ্রোথটা ঠিক মতো হয়েছে কিনা, পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা ডিসিশন নিতে পারি সেটা হচ্ছে ডেলিভারি প্ল্যানটা। সেটা ডেলিভারি প্ল্যানটা আমরা কি করব সেই বিষয়েও একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এইসব সব বিষয়ের উপর নির্ভর করে আমরা নিতে পারি। তো কথার মধ্যে যেটা আসলো আবার গর্ভফুল নিয়ে, আমরা যারা অবস্টেট্রিশিয়ান আছে আমাদের জন্য আসলে নাইট মেয়ার থাকে যদি একটা পেশেন্টের গর্ভফুল নিচে থাকে, জরায়ুর মুখে থাকে। পাশাপাশি যদি তার আগে প্রিভিয়াস হিস্ট্রি থাকে এক বা একের অধিক সিজারিয়ান সেকশন, সেই ক্ষেত্রে তো আসলে সেই টেনশনটা কিরকম সেটা আসলে বোঝানো যায় না। তো গর্ভফুল নিচে থাকলে যে যে আপনারা কতগুলো গ্রেডিং আমাদেরকে দেন, যার উপরে ভিত্তি করে আমরা রোগীদেরকে কাউন্সিলিং করি যে গর্ভফুলটা জরায়ুর মধ্যে কি পরিমাণে গেঁথে গেছে, তার উপরে নির্ভর করে অনেক সময় এমনকি আমাদের রোগীর জরায়ু ফেলে দেওয়ার মতো কঠিন ডিসিশনটাও নিতে হয় ডেলিভারির সময়। তো সেই ব্যাপারে আমাদেরকে একটু বলেন আপা। আহ, এখানে আসলে বেশ কয়েকটি ব্যাপার উঠে আসবে, যে আমরা সার্ভিক্স যেটা ইন্টারনাল অস, এই ইন্টারনাল অসটাকে আসলে আমাদের জানতে হবে ঠিক মতো, যে ইন্টারনাল অসটা আমরা ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা। অনেক সময় এটা ফানেলিং হয়ে দেখা যায় যে অসটা আসলে অনেক নিচে নেমে যায়। এক্ষেত্রে আমি একটা কথা আসলে আগে বলে রাখি, যে সার্ভিক্সের লেংথটা নিয়ে কিন্তু আমরা এখানে থার্ড ট্রাইমেস্টারে আরেকবারও দেখে থাকি, অনেক সময় সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকেও কিন্তু সার্ভাইকেল লেংথ যদি কোনো রকমের আগের হিস্ট্রি থাকে ইনকম্পিটেন্সের, সেক্ষেত্রে হয়তো দেখা গেছে যে শিরোৎকার যে স্টিচ সেটা দিয়ে রাখেন, অনেক সময় আপনারা সার্কলেস পড়ান। সো এরকম যদি কোনো হিস্ট্রি থেকে থাকে, আবারও সেই মাটাকে এরকম স্পেশাল অ্যাটেনশন দিয়ে সার্ভাইকেল লেংথটাকেও কিন্তু আমাদের মনিটর করতে হবে। এই সার্ভাইকেল লেংথের ব্যাপারে যেটা, যে আমরা ট্রান্স অ্যাবডোমিনালি কিন্তু সার্ভাইকেল লেংথটা দেখবো না, এখানে দেখতে হবে ইন্টারনাল আল্ট্রাসাউন্ড করে। কারণ অনেক সময় একটু ফানেলিং থাকতে পারে, অনেক সময় আমরা হয়তো দেখা গেল যে দুইটা লেয়ার অ্যাপোজ হয়ে একটা হাইপোইকুইক লাইন দিল, কিন্তু আসলে সেটা এখন ব্লিডিং হয়ে আসলে অ্যাপোজ হয়ে আছে। সো আমরা ইন্টারনাল অসটাকে এবং এক্সটার্নাল অসটাকে মেজার করব হচ্ছে ইন্টারনাল আল্ট্রাসাউন্ড করে। সো যদি 24 সপ্তাহের আগে একটি মায়ের 2.5 সেন্টিমিটারের নিচে একটি সার্ভিক্সের লেংথ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা প্রিকশন নিতে হয় এবং অনেক সময় সার্কলেসটা পরাতে হয়, শিরোৎকার সুতারটাও দিতে হয়। সো এই একই ইয়েতে আমরা যে কোয়েশ্চেনটা আসলে যাচ্ছিলাম যেদিকে, যে আমাদের এই প্লাসেন্টাল যে পজিশনগুলি, সো প্লাসেন্টাল পজিশনগুলি বিভিন্ন রকমের হতে পারে, যেমন লো লাইং প্লাসেন্টা হতে পারে, মার্জিনাল প্লাসেন্টা হতে পারে, এবং টোটালি কাভার যেটা প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, যেটা হলো এই ইন্টারনাল অসটাকে টোটালি কাভার করে দিচ্ছে। সো যদি এটা 2 সেন্টিমিটার ইন্টারনাল অস থেকে 2 সেন্টিমিটারের কাছাকাছি হয়, তাহলে সেটা লো লাইং। এরপরে যদি আরেকটু কাছে যায়, সেটা হচ্ছে মার্জিনাল।
যদি টোটাল ইউটেরাসটা যখন কন্ট্রাক্ট করে সেই সময়টা এটা সামনে চলে আসতে পারে। আর প্রিভিয়া যেটা সেটা হচ্ছে টোটালি ইন্টারনাল অসটাকে ঢেকে রাখে। সো সো এইসব ক্ষেত্রে আমাদের ডিসিশন মেকিংটা অনেক বড় একটা গুরুত্ব বহন করে। এবং এরপরে আমরা অনেকগুলি টার্ম আগেও বলেছিলাম যে প্লাসেন্টা এক্রিটা, পারক্রিয়েটা, এরকম অনেকগুলি টার্ম আছে যেগুলি হচ্ছে, একটা হলো যে প্লাসেন্টার ইউটেরাসের ওয়ালের ভিতরে হয়তো কিছুটা ঢুকে গেল, আরেকটা হচ্ছে যে একদম ইউটেরাসের ওয়ালটাকে পারফোরেট করে ভেদ করে অন্যদিকে চলে গেল। এইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে একটি মায়ের সি সেকশন আমরা করছি, সাথে সাথে আমরা হিস্টেরেক্টমিও করছি। কারণ এই ইউটেরাসটাকে যদি আমরা রেখে দিতে চাই তাহলে ইন্টারনাল ব্লিডিং হয়ে মাটা হয়তোবা মারাই যাবে। এবং এরকম আমি যখন বাংলাদেশে প্র্যাকটিস করেছিলাম, আমার হসপিটালেও আমার ক্লিনিকেও কিন্তু এরকম অনেক রোগী আমরা পেয়েছি যারা হচ্ছে যে যে কোনো ধরনের এই যে সাধারণ আমাদের গ্রাম্য দায় তাদের মাধ্যমে এভাবে নানাভাবে আসলে যেটাকে বলবো যে ম্যাল ট্রিটমেন্ট পেয়ে এসে জীবনও কিন্তু দিতে হয়েছে অনেকের। সো এসব ক্ষেত্রে মায়ের জীবন রক্ষার্থে আমরা কিন্তু হিস্টেরেক্টমিটা করে থাকি। এবং আপনারাই এটার হচ্ছে সার্জন, আপনারা জানেন যে কোন সময় আসলে এই ইউটেরাসটা ফেলে দেওয়া উচিত। এক্ষেত্রে নানা রকমের প্ররোচনামূলক কথাবার্তা চলে আসে, অনেক রকমের খারাপ মন্তব্য আসে যে ডাক্তার সিজার সি সেকশন করতে গিয়ে ইউটেরাস কেটে ফেলেছে বা এটা ভুল চিকিৎসা দিয়েছে। কিন্তু এই ভুল চিকিৎসাটা যে একটি মাকে যে জীবন দানকারী একটি চিকিৎসা, সেটা হয়তো ওনারা বোঝেন না। সাধারণ লেম্যান টার্মে অনেক কিছু বোঝা যায় না। তবে এখানে যদি আমরা সেভাবে কাউন্সেলিংটা ঠিক মতো করতে পারি এবং এই আউটকাম গুলি আমরা বোঝাতে পারি, অবশ্যই মা এবং তার পরিবার আগে থেকেই সম্মতি দিয়ে দিবে যে বাচ্চাটি বাঁচবে, মা বাঁচবে, কিন্তু তার একটি অঙ্গহানি হবে। যেটা প্রয়োজন যদি না থাকে তাহলে যতটুকু পারা যায় এটাকে সরিয়ে ফেলাই উচিত। আর যদি প্রয়োজন থাকে তাহলে তো আমরা তো ডাক্তার হিসেবে আমাদের হিপোক্রেটিস ওথ কি, যে আমরা নিজের জীবন থাকা অবস্থায় কোনোদিন রোগীর কোনো ক্ষতি করব না, রোগীকে বাঁচানোর চেষ্টা করব। তো আমরা তো সেভাবেই চেষ্টা করে থাকি। তো এই প্রসঙ্গটাই আসলে যে প্লেসেন্টাল এই পজিশনগুলি এবং প্লেসেন্টাল যে বেড়ে ওঠার যে বিভিন্ন ধাপগুলি, এগুলি যদি সঠিক উপায়ে না হয়ে থাকে তাহলে একটি মায়ের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে, একটি নর্মাল ডেলিভারির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, মা ও বাচ্চা দুজনের স্বাস্থ্যের একটা বিশাল ঝুঁকি হতে পারে। তো আমাদের এটাকেও জানতে হবে। জি, ধন্যবাদ। সেটাই, গর্ভফুলে যদি কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে যে পরিমাণে রক্তক্ষরণ আসলে শরীরের অন্য কোথাও থেকে এইভাবে রক্তক্ষরণ হতে পারে কিনা আমি অ্যাটলিস্ট এই পর্যন্ত ডাক্তার হিসেবে আর দেখিনি। তো যেটা হচ্ছে ওই যে ইথিক্যাল ইস্যুটা যে বললেন আপা, এই ব্যাপারে আমাদেরকে আসলে আমাদের চিকিৎসা করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিসীম। কারণ আপনারাই যখন আগে থেকে আমরা গর্ভফুলটা নিচে, তখন আপনাদের কাছে যখন আমরা জানতে চেয়ে পাঠাই যে কোন পর্যায়ে আছে ইনক্রিটা, অ্যাক্রিটা বা পার্কিটা, তখন আপনারা যে কমেন্টটা করে দেন, সেই ক্ষেত্রে আমরা যখন পেশেন্টকে আগে থেকে কাউন্সেলিং করতে পারি বা সেই পরিমাণে ব্লাড অ্যারেঞ্জ করে ফেলতে পারি, তাহলে দেখা যায় যে যেহেতু আগে থেকে তারা টিউন থাকে, সেহেতু যে কোনো ধরনের ডিসিশন নিতে আমরা আসলে মানে মায়ের জীবন বাঁচাতে যে ধরনের ডিসিশন নেওয়া দরকার নিতে আমাদের জন্য অনেকখানি সুবিধা হয়। এই ক্ষেত্রে আল্ট্রাসোনোগ্রাম আমাদেরকে অনেক 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 ভাবেই সাহায্য করে থাকে। তো এই ক্ষেত্রে এখান থেকে প্রসঙ্গত আরেকটা জায়গায় যেতে পারি, সেটা হচ্ছে ডপলার স্টাডি। অনেক সময় রুগীদেরকে আমরা বলি যে এটা ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার, এটা রুগীর বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ বা এই যে গর্ভফুল নিচে বিভিন্ন পর্যায়ে আসলে বিভিন্ন কারণে লাগতে পারে। ইভেন অনেক সময় বাচ্চার যদি আগে থেকে কার্ডিয়াক প্রবলেম থাকে, আগের বাচ্চার পরবর্তী বাচ্চাতেও লাগতে পারে, বা হচ্ছে মায়ের যদি হাইপার টেনশন থাকে, সেই ক্ষেত্রে আমরা অনেক একটা সময় পাঠাই ডপলার স্টাডির জন্য। তো সেই ক্ষেত্রে রোগীদেরকে যখন আমরা বলি যে সাথে একটা ডপলার স্টাডি করতে হবে, তখনই তাদের প্রশ্ন যে ডপলার স্টাডি কি বা এখানে কি দেখা হয়। তো আসলে সম্পূর্ণটা তো তাদেরকে বোঝানো সম্ভব না, যেহেতু এখানে অনেক মেডিকেল টেকনিক্যাল টার্ম আছে। তারপরেও সহজভাবে যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আচ্ছা, সরি, ডপলার স্টাডিটা আসলে সহজভাবে বোঝানোর মতো তত সহজ নয়। ডপলার স্টাডিটা আসলে একটু টেকনিক্যাল ব্যাপার
এবং এই ক্ষেত্রে আমরা অনেকগুলি যেমন আমাদের একটি বেবি যখন আমরা ইউরিনারি ব্লাডারটা দেখি, ইউরিনারি ব্লাডারের দুই সাইডে দুটো আর্টারি থাকে, এটাকে আমরা বলি আম্বিলিকাল আর্টারি। সো ওই যে আম্বিলিকাল যে কর্ড থাকে, যেটা আমরা সবাই একটি বেবি হলে কর্ডটা কেটে মা থেকে আলাদা করি, প্লাসেন্টা থেকে আলাদা করি, সেই কর্ডের ভেতরে 3টি ভেসেল থাকে, 2টি আর্টারি এবং একটি ভেইন। এই আম্বিলিকাল আর্টারি গুলোতে আমরা ডপলার, মানে যেটা হলো যে এটা সিম্পল ডপলার নয়, এটা অনেকগুলি আসলে টেকনিকের একটি সমন্বিত একটি টেকনিক, যেটা হচ্ছে যে কালার ফ্লো দেখা হয়। কালার ফ্লো দিয়ে 2টি আর্টারি এবং একটি ভেইন। আর্টারি সবসময় আমাদের সেট আপ যদি নর্মাল রাখি আমরা, আর্টারিগুলি লাল আকার ধারণ করে, লাল রং ধারণ করে। সো আর্টারি লাল এবং ভেইন হচ্ছে নীল। এটা হচ্ছে আমাদের নর্মাল সেট আপে। এটা হলো কালার ডপলার। এরপরে আমরা পালস ডপলার যেটা দেই, পালস ডপলারে এখানে ছোট্ট একটি বক্স বসাই, বসিয়ে সেখানে স্যাম্পল ভলিউম নিয়ে সেখানে আমরা একটি এটাকে বলা হয় যে এই ডপলারটাকে আমরা ইফেক্ট কি, ডপলারের ইফেক্টটা কি রকম, এটাকে ইগনাইট করে আমরা দেখি যে বাচ্চার আম্বিলিকাল কর্ডের তার ভেলোসিটি কিরকম, এই আর্টারিগুলির ভেলোসিটি কিরকম, আর্টারিগুলির রেজিসিটি কিরকম, আর্টারিগুলির ইন্ডিসেস, এখানে বিভিন্ন রকমের ইন্ডেক্স আমরা ব্যবহার করি, পালসেটিলিটি ইন্ডেক্স, রেজিস্টিভ ইন্ডেক্স, বিভিন্ন রকমের ইন্ডিসেস আমরা ব্যবহার করে থাকি। এখানে বিশেষ করে আম্বিলিকাল কর্ডের ক্ষেত্রে আর্টেরিয়াল যে ইয়েটা পালসেটিলিটি ইন্ডেক্সটা, এটা সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টারে যখন মা পৌঁছায় তারপর থেকে পালসেটিলিটি ইন্ডেক্সটা কমতে থাকে। মানে হচ্ছে যে প্লাসেন্টাল এজের দিকে, প্লাসেন্টাল এন্ডের দিকে যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কমতে থাকে, লো রেজিস্ট্যান্স হয়ে যায়। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, ব্লাড চলাচলে বাধা। সো ব্লাড চলাচলে যে বাধাটা কমে যাওয়ার কারণে পালসেটিলিটি ইন্ডেক্সটা কমে যায়। অন্যদিকে হচ্ছে যে আমাদের ব্রেইনে আরেকটা আর্টারি আমরা করি, সেটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি। এই মিডল সেরিব্রাল আর্টারির পালসেটিলিটি ইন্ডেক্সটা এখানে বেড়ে যায়। সো আমাদের এই দুইটার সমন্বয়ে আমরা বলতে পারি যে বাচ্চাটার কোন রকমের ডিস্ট্রেস হচ্ছে কিনা। এটা হচ্ছে যে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষ থেকে থার্ড ট্রাইমেস্টারের আর্লি পর্যন্ত বাচ্চা মায়ের যে ব্লাড ফ্লোটা, বাচ্চার উপরে একটা বড় ইফেক্ট করে, যার কারণে মিডল সেরিব্রাল আর্টারির পালসেটিলিটি ইন্ডেক্সটা একটু বেড়ে যায়, গিয়ে আবার থার্ড ট্রাইমেস্টার এটা কমতে থাকে। সো এই মানে এখানে অনেকগুলি ব্যাপার আছে, আসলে এটাকে আমাদের বেশ সহজে বলা সম্ভব না। সহজে আসলে বলা যায় না। বলার এটুকুই যে ডপলারটা হচ্ছে বাচ্চার যে ফিটাল যে অ্যাম্বিলিকাল কর্ডটা আছে, কর্ডের ভিতরে যে 3টা ভেসেল থাকে, এই 3টা ভেসেলকে আমরা দেখি। আমরা অ্যাম্বিলিকাল ভেইনটার দেখি জাস্ট হলো ফেজিসিটি, এবং এটা কি বেজ লাইনের নিচে আছে কিনা এটা দেখি। আর অ্যাম্বিলিকাল আর্টারি গুলির আমরা পালসেটিলিটি ইন্ডেক্সটা দেখি। আর ব্রেইনে আমরা মিডল সেরিব্রাল আর্টারির পালসেটিলিটি ইন্ডেক্সটা দেখি। এটিকে এই সবগুলি দেখে আমরা সমন্বিতভাবে বাচ্চাটির কোন রকমের ডিস্ট্রেস হচ্ছে কিনা সেটা আমরা বুঝতে পারি। একটি বাচ্চার ডিস্ট্রেস হলে তাকে নানাভাবেই কিন্তু তার এই ফিটাল ডিস্ট্রেসটাকে ওভারকাম করা যেতে পারে। সো এটাও অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ, এবং সেটার উপরে আপনাদের ট্রিটমেন্ট প্ল্যানটা আসলে নির্ভর করে যে ফিটাল ডিস্ট্রেসটাকে যদি আপনারা মেনটেন করতে না পারেন, ম্যানেজ করতে না পারেন, তাহলে আর্লি একটা ডিসিশন নিয়ে হয়তো দেখা গেল সি সেকশন করে ফেললেন। সো ফিটাল ডপলারটাও খুব জরুরি। খুবই গুরুত্বপূর্ণ। ওই যে আপা বললো পালসেটাল ইন্ডেক্স, রেজিস্ট্যান্স ইন্ডেক্স, এগুলো দেখে এগুলোর সমন্বয়ে আমরা আসলে একটা ডিসিশনে পৌঁছে। তো একটা মায়ের প্রেগনেন্সি, বাচ্চা ডেলিভারি হয়ে গেল, তারপর কিছু
কমপ্লেইন, যেমন হচ্ছে অনেক সময় বলে যে রক্তপাত হচ্ছে, রক্তপাত যে তার থেকে বেশি পড়ে আসলে আমরা অনেক সময় তাদেরকে আল্ট্রাসোনোগ্রাফির অ্যাডভাইস দিয়ে থাকি। তো এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করাটাও কিন্তু গর্ভের সাথেই সংযুক্ত বা সম্পর্কীয়। এই সময় আল্ট্রাসোনোগ্রাফিতে মায়েরা আপনারা কি কি ধরনের জিনিসপত্র অসুবিধা পেতে পারেন জ্বরের মধ্যে, যেসব কারণে তাদের এই ধরনের রক্তপাতের সমস্যা নিয়ে আসছে? এসব ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমাদের মনে আসে এবং আমরা যারা এই ওবিজিএন প্র্যাকটিস করি, আল্ট্রাসাউন্ড প্র্যাকটিস করি, তাদের সর্বপ্রথম যেটা ধারণা সেটা হচ্ছে যে বাচ্চাটি নর্মাল ডেলিভারি হলে তার সাথে সাথে মায়ের ইউটেরাস থেকে ফুলের সমস্ত অংশটুকু বের হয়ে এলো কিনা, এখানে রিটেন প্লাসেন্টাটা আসলে সর্বপ্রথম আমাদের মনে আসে। এবং আপনারাও ওবিজিএন স্পেশালিস্ট হিসেবে যেটা আপনারা জানেন যে একটি ডেলিভারি করানোর পরে আমরা হয়তো হাত দিয়েও আমরা দেখি যে সবটুকু প্লাসেন্টা আমরা বের করতে পারলাম কিনা। তো আবার ওই অ্যানালগ যুগে ফিরে গেলে তো আসলে আমাদের হবে না। আমাদের এই ডিজিটাল যুগে হয়তো আল্ট্রাসাউন্ড করে আমরা দেখে নিলাম যে প্লাসেন্টাল কোনো অংশ এখানে আসলে বাদ পড়লো কিনা। এরপরে আমরা যদি সি সেকশন করে থাকি অথবা অন্য কোনো ওই যেটা হলো যে বিভিন্ন ভাবে তো অ্যাসিস্টেড লেবার গুলিও তো ডেলিভারি সেটাই। গুলিও তো হয়ে থাকে। সো সেরকম ফর্নেস দিয়ে ইয়ে দিয়ে করা হলো কিনা, সব জায়গায় একই জিনিস যে কোনো রকমের প্লেসেন্টা ওখানে রিটেইন করেছে কিনা এবং ইন্টারনাল কোনো ইনজুরি আছে কিনা, এবং সি সেকশন করলে সেই সুচারটা ঠিক মতো আসলে হিল করছে কিনা, ইয়েটা এরকম সবকিছু। এবং সাথে যদি প্রিভিয়াসলি আমরা কোনো টিউমার বা অন্য কিছু ডায়াগনোসিস করে থাকি, সেটার এই মুহূর্তের অবস্থা কি, এরকম অনেক কিছুই তার ভিতরে প্রথম এবং শেষ কথা যেটা যে প্লাসেন্টা আসলে রিটেইন করেছে কিনা এটাই দেখতে হবে। কোনো কারণে যদি পিপিএস হয়ে থাকে, পিপিএস এর কারণটা এমনি তো নর্মাল ডেলিভারির পরে স্বাভাবিক নিয়মে কিছুদিন একটু ব্লাড যায়, সেই ব্লাডটা যদি নর্মালের থেকে বেশি হয়ে থাকে, সেই ব্লিডিংটা যদি আনকন্ট্রোলেবল হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে দেখতে হবে আল্ট্রাসাউন্ড করে যে ভেতরে কোনো সমস্যা আছে কিনা। এবং অবশ্যই সেটাও ম্যানেজমেন্টের ব্যাপার যে প্লাসেন্টাটাকে রিমুভ করতে হবে ম্যানুয়ালি অথবা সার্জিক্যালি, যেভাবেই হোক, সেটাই। টিএমসি করেই হোক। জি, ধন্যবাদ আপা। আসলে এই ক্ষেত্রেও আমরা যখন পেশেন্টকে কাউন্সিলিং করতে চাই যে আপনার এই যে রক্তপাত যেই সময় হওয়ার কথা ডিউরেশন থেকে বেশি সময় হচ্ছে বা পরিমাণের বেশি হচ্ছে, এই ক্ষেত্রে এই ধরনের সম্ভাবনা থাকতে পারে, তখন তারা জানতে চায় আসলে কনফার্ম এই ধরনের সমস্যা কিনা। সেই ক্ষেত্রে আমাদের মানে অবভিয়াসলি আপনাদের সাহায্য লাগে। আপনারা সোনোগ্রাফি করে আমাদেরকে একটা কনক্লুসিভ কমেন্ট দিয়ে দিলে তখন তাদের সাথে আমরা সেভাবে কাউন্সিলিং করে আগাতে পারি। তো আজকে আসলে আপু অনেকক্ষণ ধরে আপনার সাথে আলোচনা করলাম প্রেগনেন্সি পরবর্তী, তারপরও আরো অনেক কিছু আলোচনা করার রয়ে গেছে প্রেগনেন্সি রিলেটেডই। আমরা কিন্তু সময়ের স্বল্পতা বা যাই হোক সবকিছু মিলাই আমাদের আলোচনায় হয়তোবা এখানেই থামতে হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে আবার একটা সময় আপনার সাথে হয়তোবা আসবো এরকম একটা অনুষ্ঠানে, আপনার সাথে আলোচনা করব। সেখান থেকে যদি এতটুকু মানুষের সাহায্য করতে পারি তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। এই অনুষ্ঠানের এরকম একটা অনুষ্ঠানকে আয়োজন করার জন্য বিশ্ব বাংলা, পাশাপাশি এখানে সার্বিক তত্ত্বাবধানের জন্য ফারহানা হোসেন, সিদ্ধার্থ দে, সবাইকে অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে, বাংলা ভাষাভাষী দর্শকদের উদ্দেশ্যে, দেশের হোক দেশের বাইরের হোক, কিছু বলতে চান তাহলে আপনি বলতে পারেন। জি, আমি আমার সংযোগ বক্তব্যটি দিচ্ছি আহ একটু সামান্য অন্যরকম কথা বলে। আমরা এতক্ষণ তো আল্ট্রাসাউন্ডের যে মেডিকেল কজ এবং মেডিকেল যে রিজন গুলি এবং কোন কোন ক্ষেত্রে আমাদের মা ও বাচ্চার জন্য কতটুকু এখানে সুবিধা আনতে পারে এবং এসবের জন্য মানে এসব নিয়ে আমরা আসলে কথা বললাম। এর সাথে সাথে একটি জিনিস আমার আসলে না বললেই নয়, যেটা হলো আমরা সারা পৃথিবীতে যা দেখে থাকি যে কিপসেক বেবি, কিপসেক বলে একটা আল্ট্রাসাউন্ড আছে, যেটা হচ্ছে আমাদের দেশে এটা ট্রেন্ডটা অনেক বেশি। আল্ট্রাসাউন্ড করতে গেলে আমরা যদিও এখন পর্যন্ত তেমন কোনো বড় রিসার্চ নেই যে আল্ট্রাসাউন্ড মানুষের শরীরে ক্ষতি করে কিনা, কিন্তু তারপরেও আমরা সব সময়
সোনোলজিস্টরা বিশেষ করে AIUM, ARDMS, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি বা আল্ট্রাসাউন্ড ইন OBN গাইনি, যেটা অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি, এইসব এইসব যে বিভিন্ন রকমের সোসাইটি আছে, এই সোসাইটির কথা অনুযায়ী এবং তাদের একটা নির্দেশনা অনুযায়ী আমরা অ্যালারা প্রিন্সিপাল মেনটেন করে থাকি। অ্যালারা প্রিন্সিপাল হচ্ছে যে আমাদের রিজনেবল একটা যে ডায়াগনোসিস করতে গেলে যত কম সময় ধরে একটা আল্ট্রাসাউন্ড করা যেতে পারে। সো এই অ্যালারা প্রিন্সিপালটাকে অ্যাজ রিজনেবলি অ্যাজ অ্যাচিভেবল, এটাকে মেনটেন করেই আমরা আসলে সব ধরনের আল্ট্রাসাউন্ড করে থাকি। কিন্তু আমাদের দেশে কারণ হচ্ছে যে এটার যদিও তেমন কোনো বায়ো ইফেক্ট নাই, কিন্তু তারপরে অনেকক্ষণ যদি হিট প্রোডাকশন হয়, থার্মাল একটা ইন্ডেক্স যদি বেড়ে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, মেকানিক্যাল একটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা যতটুকু পারি কমের ভিতরেই আসলে আল্ট্রাসাউন্ড গুলি করা উচিত। কিন্তু আমাদের যে ট্রেন্ডিংটা, এই যে ট্রেন্ডিংটা যেটা চলে আসছে, বিশেষ করে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যে ফিটাল জেন্ডার দেখতে হবে, ফিটাল মুভমেন্টটাকে ধরে রাখতে হবে, তার একটা মানে হিলগুলি কিভাবে নড়ছে সেটার একটা অনেক বড় ভিডিও করে রাখতে হবে। এটা আসলে আমি আমাদের সাধারণ মা বোনদেরকে আসলে একটু ডিসকারেজ করতে চাই যে আপনাদের প্রয়োজনীয় যে আল্ট্রাসাউন্ড গুলি, আমাদের যে 3টা 4টা আল্ট্রাসাউন্ড করা হয়, এখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ছবি নিয়ে থাকি। এবং আপনাদের যদি মনে হয় যে আপনারা আরো 2-1টি এক্সট্রা কমপ্লিমেন্টারি ছবি চান, অথবা একটু 2-4 মিনিট 5 মিনিট একটু এক্সট্রা ভিডিও চান, সেক্ষেত্রে কিন্তু আমরা সেগুলি প্রোভাইড করতে পারি। কিন্তু এই যে কিপসেভ আল্ট্রাসাউন্ডের জন্য আলাদা করে আধা ঘন্টা 1 ঘন্টা নিয়ে এক্সট্রা একটা আল্ট্রাসাউন্ড করে, সেখানে আমরা 3D 4D ব্যবহার করি, সেখানে আমরা ক্রোমো ব্যবহার করি, সেখানে আমরা কালার ডপলারটা ব্যবহার করছি। সো এগুলি কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকারক। সো এই ট্রেন্ডিংটা যত কম করা যায় এবং সাধারণ আমাদের জীবন রক্ষার্থে আল্ট্রাসাউন্ড গুলি যত বেশি করা যায়, সেটাই আসলে আমাদের জন্য সুখকর হবে এবং সুফল বয়ে আনবে। আমাদের মা ও শিশু স্বাস্থ্য শুধু নয়, সবার জীবনের একটি মা একটি শিশু কিন্তু একটি সংসারের জন্য একটা ভবিষ্যৎ, এবং সেই সংসারটার অনেক কিছু নির্ভর করে এই মা এবং শিশুর বেড়ে ওঠার উপরে। সো আমরা যদি সেই দিকটাতে বেশি নজর দিয়ে রাখি এবং গভর্নমেন্ট মানে আমাদের সরকারি নিয়ম নীতিমালার সাথে আমাদের যে এই সোসাইটিগুলির যে নিয়ম নীতিমালা, সেগুলিকে সামনে রেখে আমরা যদি একটি সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আল্ট্রাসাউন্ডের দিকে ঝুঁকি, এবং আমরা সবাই যদি সেরকমই নিজেদেরকে ওইভাবে ডিভোট করি, তাহলে আমার মনে হয় যে আমরা একটি অনেক উন্নত এবং সুস্বাস্থ্যের অধিকারী জাতি হিসেবে নিজেদেরকে অন্যদের সাথে তাল মিলিয়ে চালাতে পারবো। মা ও শিশু স্বাস্থ্যের জন্য আপনাদের এই পদক্ষেপ, বিশেষ করে ফিটাল মেডিসিন নতুন ডিপার্টমেন্টটাকে আমি আসলে অনেক সাধুবাদ জানাই। বাংলাদেশে ফিটাল মেডিসিন ফাউন্ডেশন একটা অনেক বড় ফাউন্ডেশন এবং যুগের পর যুগ চলে আসছে, বিশেষ করে নর্থ আমেরিকান এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে। বাংলাদেশে এটা যাওয়ার জন্য আমি অনেক খুশি। আপনাদের সবাইকে অনেক সাধুবাদ জানাই যারা এর পেছনে আসলে অবদান রেখেছেন এবং যারা এখানে এখন আপনাদের পোস্ট গ্রাজুয়েশন গুলি করছেন। সাধারণ জনগণের জন্য আমি আবারও বলছি, আপনারা আমাদের এই গুরুগম্ভীর আলোচনা খুব মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা একজনও যদি আজকের এই আলোচনা থেকে উপকৃত হয়ে থাকেন, সেটাই হবে আমাদের সার্থকতা। ধন্যবাদ দিন আপা আপনাকে, ধন্যবাদ সিদ্ধার্থ দা এবং ফারহানা আপা আপনাদেরকেও ধন্যবাদ বিশ্ব বাংলার এই আয়োজনকে। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ আপা। আমরা তো 2020 সালের শেষের দিকে চলে আসছি। 2020 সালটা আসলে আমাদের সবার জন্য অনেক স্মরণীয়। এই সময় আমরা যেই বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে গেলাম, আমরা দেখা গেছে যে ঘরে ঘরে এই করোনা মানে মোটামুটি প্রত্যেকের ফ্যামিলিতেই কোনো না কোনো ভাবে ছোবল এনেছে। কেউ তার আত্মীয় স্বজন হারিয়েছে, কাছের মানুষ হারিয়েছে। আমাদের অত্যন্ত কাছের আমরা দেখা গেছে অনেক ডাক্তার হারিয়েছি, কলিগ হারিয়েছি, স্যার ম্যাডামদের হারিয়েছি, এবং পরিবার পরিজন তো আছেই। সবকিছু মিলিয়ে আসলে 2020 সালটা আমরা অত্যন্ত মানে খুব
টেনশনের মধ্যে দিয়ে পার করেছি। তো জানি না 2021 সাল কেমন কাটবে। তারপরে আমরা আশা করতে তো দোষ নেই। আমরা আশা করছি যে নতুন বছরের সাথে সাথেই আমরা আমাদের এই ধরনের সবকিছুকে কাটিয়ে নতুন বছরকে আমরা সুন্দরভাবে শুরু করতে পারবো। করোনাকে আমরা জয় করে আমরা সামনের দিকে এগোতে পারবো। এবং আমরা যাদেরকে হারিয়েছি তাদের জন্য তাদের মাগফিরাত কামনা করছি এবং সামনের বছরটা যাতে আমরা সুন্দরভাবে কাটাতে পারি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।